নতুন নির্বাচন হলে বা নির্বাচিত সরকার এলে কি হবে ডক্টর জাহিদুর রহমান? আমরা কি রিলিফটা পাবো? আপনি হয়তো মন্ত্রী হবেন, তারেক সাহেব হয়তো প্রধানমন্ত্রী হবেন, আমাদের কি হবে? মুর্তজা ভাই হয়তো আমেরিকাতে থেকে মানে আরো বড় কিছু হবে, আমরা যারা সাধারণ মানুষ আছে আমাদের কি হবে? না না, আমি মন্ত্রী হচ্ছি না, আমি এখানেই আছি, আমি একই শোরগোল করবো। নির্বাচনে কি হয়, নির্বাচন হলে কি হয় এটা নিয়ে মানে আসলে আমি এই আলাপটা এত বেশি হয়েছে, আমি একাধিক কলাম লিখেছি দেশের গুরুত্বপূর্ণ পত্রিকায়। আমার মনে হয় এখন আমি ইউটিউবে, তখন আমার ইউটিউব ছিল না, একটা বিস্তারিত ভিডিও করব। নির্বাচিত সরকার যদি, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যদি তার সামনে একটা নির্বাচন দেখে, এটা কন্ডিশন কিন্তু, তাহলে বহু কিছুই সে করে উঠতে পারে না তার অনিচ্ছা হলেও। আমি দুটো সরকারের কথা বলি, 2001-এর বিএনপি সরকার আর 2008-এর আওয়ামী লীগ সরকার। এই দুটো সরকার ভালো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত, যদিও 8কে অনেকে প্রশ্ন করেন, আমি ছাড় দিলাম। এই দুটো সরকারও কিন্তু ভালো ছিল না, আমাদের 91-96 দুটো সরকার কিন্তু তুলনামূলকভাবে ভালো ছিল। আচ্ছা, এই দুটো সরকার ভালো ছিল না কেন? আমি মনে করি গণতান্ত্রিক বা নির্বাচনী গণতন্ত্রের মধ্যে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন কিন্তু একটা ডেটারেন্ট হিসেবে কাজ করে। 2001-এর বিএনপি সরকারটা ওই সময়কার মানদণ্ডে আওয়ামী লীগের পর যা করেছে তার সময়ের সাথে হিসাব করলে বিএনপির ওই সরকারটা অসাধারণ ছিল, কিন্তু ওই সময়ের মানদণ্ডে প্রিভিয়াস সরকারগুলোর তুলনায় বিএনপি ভালো সরকার ছিল না। আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সেইবারও বিএনপি আসলে সামনে একটা ফ্রি ফেয়ার ইলেকশন দেখছিল না, কারণ আমাদের নিশ্চয়ই মনে আছে সুপ্রিম কোর্টের বিচারকদের বয়স বৃদ্ধি করে তত্ত্বাবধায়ক সরকার তাদের পছন্দসই একজন হবেন, এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। সুতরাং আপনি যখন নির্বাচন দেখছেন না, তখন আপনার চরিত্রের স্খলন হয়। একই কথা আওয়ামী লীগের 8 সালের ক্ষেত্রে আমি বলবো, সেই সরকারটা মোটা দাগে যদি ধরে নিয়ে সুষ্ঠু নির্বাচনে নির্বাচিত হয়েছে, কিন্তু সে জানতো আমি আসলে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিতে যাচ্ছি। এবং 11 সালে যখন সংবিধান সংশোধন করে সেটা করা হলো, আমরা দেখলাম সেই সরকারটা কি হয়ে গেল। একটা নির্বাচিত সরকার যদি সামনে নির্বাচন দেখে, আমি সবসময় এই শর্তটা যোগ করি, তাহলে না সে চাইলেও অনেক কাজ করে উঠতে পারে না। একটা উদাহরণ দেই, নারীর ভোট লাগবে তো, নারীর ভোট লাগবে, এবং আরবান নারীদের অপিনিয়ন বিল্ডিং এর খুব বড় সুযোগ আছে। নট অনলি দ্যাট, আমাদের এডুকেটেড নারীর বাইরেও বিরাট সংখ্যক নারী গার্মেন্টে কাজ করেন, যারা প্রত্যেকে মানে একেবারে সবাই যে একই রকম ভাবে ইসলামী যে পোশাকের কোড আছে সেটা ফলো করেন না। এদের মধ্যে কিন্তু যখন আতঙ্ক তৈরি হবে, দেখবে একটা সরকার যে আমার ভোট লাগবে, আমি সব সরিয়ে রাখি, সরকার সদিচ্ছার কথা বাদ দেই, আমার ভোট লাগবে, আমি ওকে অসন্তুষ্ট করতে পারি না, যদি এই বোধ তৈরি হয়, সে সরকার কিন্তু পদক্ষেপ নেবে। জিনিসপত্রের দাম যখন বাড়তে থাকে, তার মাথায় ভোটের চিন্তা। আমি একটু যোগ করি খালেদ ভাই, আমি আগে বলেছি কিনা, আমি কবির সুমনের একটা গানকে কোট করি, ওনার নেতাদেরকে বিদ্রুপ করা নিয়ে একটা গান আছে, হেলিকপ্টার। আমি দর্শকদেরকে বলবো গানটা একটু খুঁজে শুনে নিতে। মানে হেলিকপ্টার নেতা আসছেন মানে নেতাকে বিদ্রুপ করছে। তো ওই জায়গায় একটা বাক্য আছে এরকম, ভোট মানে ভোটের জন্য নিয়ে আসছেন, ভোট মানুষের মুখে ব্যালট পেপার, নেতা দেখছেন। মানে উনি মানুষকে মানুষ দেখেন না, ব্যালট পেপার দেখেন। আমি বলি বরং ভাই, মানুষকে ব্যালট পেপার দেখাটাও একটা বিরাট অর্জন। আমাদের তো এতদিন আমাদেরকে ব্যালট পেপার হিসাবে দেখা হয় না, আমাদেরকে যদি ব্যালট পেপার হিসাবেও দেখতো, আমাদের জীবন আরো অনেক ভালো হবে। সো ওই ব্যালট পেপারটা প্রযুক্ত হবে ফেয়ারলি, এটা যদি হয় দেশের অনেক সমস্যার সমাধান হবে। এইটুকু বলে যোগ করি, এই যে রিসেন্টলি গত বছর নোবেল পেয়েছেন অ্যাসেমাগ্লু এবং রবিনসন, তাদের ওয়াই নেশনস ফেইল বইটার খুব গুরুত্বপূর্ণ আর্গুমেন্ট হচ্ছে এটা, এবং আমাদের অমর্ত্য সেনেরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, হাউ একটা ফ্রি ফেয়ার অ্যাকসেপ্টেবল ইলেকশন একটা দেশের সিস্টেমকে পাল্টে দেয়। ওকে, আমি আসলে ডক্টর রহমান আপনার বক্তব্যের সাথে আমি মোটামুটিভাবে একমত, কিন্তু আমি শুধু একাডেমিক আলোচনার খাতিরে আপনি যেটাকে বলছেন যে 2001 আর 2008-এর দুইটা বিপরীতমুখী সরকার যারা ইলেকশন দেখতে পাচ্ছিল, তাদের অবস্থাটা আপনাকে স্মরণ করা দেওয়ার জন্য 2001-এর বিএনপি গভর্নমেন্ট আমি আপনাকে মনে করা দিতে চাই। 2001-এর বিএনপি গভর্নমেন্ট হচ্ছে গ্যাস চিরতরে রপ্তানি করতে চাইছিল, আমির মুর্তজা ভাই সাক্ষী, চিরতরে রপ্তানি করে দিতে চাইছিল হচ্ছে বিবিআনার গ্যাস, পুরোটাই দিল্লিতে রপ্তানি করতে চাইছিল। আমরা তেল গ্যাস বিদ্যুৎ বন্ধ রক্ষা কমিটি করে মুর্তজা ভাই বোধহয় আমির মুর্তজা ভাই পাশাপাশি সদস্য, 3-4 নম্বর হব। 21শে আগস্ট হয়েছিল, 10টা কসম হামলা হয়েছিল, এইটার মধ্যে থেকে সারা দেশে বোমা হামলা হয়েছিল, সিরিজ বোমা হামলা, এবং এক সময় গিয়ে সরকারকে দুর্নীতি এবং আইন শৃঙ্খলা ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ মনে হচ্ছিল। 2008 পরবর্তী সরকারের কথা বলি, এই সময় সরকার ক্ষমতা আসতে না আসতে বিডিআর কাণ্ডে হয়েছিল, এর মধ্যে সাগর রুনির হত্যাকাণ্ডের মতো এরকম একটা ঘটনা ঘটছিল। মানে সরকার হাইকোর্ট বা আদালত বাতিল করার আগে
ওই আদালতের একটা সুতা নাতা ধরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিল, এরকম আরো 5টা ঘটনা আপনার মনে করে পরে আমি আবার কমুনে 2008-এর আওয়ামী লীগ সরকারও যথেষ্ট পরিমাণে যা তাই ছিল। আমি খালেদ ভাই একটু চোখ করি, এই দুইটা সরকারকে আমি খারাপ বলছি কেন, প্লিজ টেক মাই পয়েন্ট। এই দুটো সরকারই তারা ভালো নির্বাচনে নির্বাচিত হয়েছে, কিন্তু এই দুটো সরকারই তাদের সামনে ইলেকশন দেখছিল না। দুইটা সরকারি ফেয়ার ইলেকশন, তারা মনে করছিল ইলেকশনকে তারা তাদের মানে ফেভারে আনতে পারবে। আপনি খারাপ সরকার, রাইট, তাহলে আপনি ঠিকই বলছেন। আমি 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 মনে করছি আপনি এই দুইটা সরকারকে বলতেছেন যে তারা ইলেকশন দেখতেছিল না। ওকে বরং তাহলে আমি উল্টা বুঝছি, তারা উল্টা বুঝছি। হ্যাঁ, তারা উল্টা বুঝছে। যদি তারা দেখতো যে তাদের সামনে একটা ফ্রি ফেয়ার অ্যাকসেপ্টেবল ইলেকশন হবেই, তাহলে তারা এরকম খারাপ হতো না, তাইলে এরকম খারাপ হতো না। রাইট, হ্যাঁ, তাহলে এটা ঠিক আছে। আমি একটু মুর্তজা ভাই আপনার কাছে যাই। মুর্তজা ভাই, আমি আপনার কাছে যাওয়ার আগে হাত দিয়ে ধরে রাখছিলাম যে একটা মন্তব্য পড়ার জন্য খুব পছন্দ হয়েছে মন্তব্যটা একটু পড়ি। সালমান প্রধান তিনি বলছেন 3 রংহীন প্রাণী, উনাদের কি ভূমিকা এই দেশের জন্য? স্বাধীনতার 53 বছর পরে এসে দেশের এই অবস্থা, কামড়াকামড়ি বন্ধ হচ্ছে না, মাঝখান থেকে এই সব সুবিধাবাদী লোকজন কোটি কোটি দেশের টাকা হাতিয়ে নিচ্ছে। আমার ধারণা কোটি টাকার ভাগটা, আমি যেহেতু দেশের বাইরে আছি, কোটি টাকার ভাগটা আপনারা দুজনই পাইছেন এবং মুর্তজা ভাই নিশ্চয়ই অনেক টাকা পয়সা নিয়েও আসবেন। টাকা বাইরে যায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমিও খোঁজ করে নিশ্চয়ই পাবো। কিন্তু মুর্তজা ভাই, আমি কোশ্চেনটা করে রাখি, জোকস অ্যাপার্ট, এটা হচ্ছে যে আমাদের একজন দর্শকদের মন্তব্য যে আমরা 3 জন রংহীন মানুষ। কিন্তু জাহেদের রং তো একটু বোঝা উচিত। জাহেদ খুব নির্বাচন চাইতেছে, জাহেদ কিন্তু খুব প্রো নির্বাচন, আর মুর্তজা ভাই তো সরকারের পক্ষে, মুর্তজা ভাইও রংহীন না। সুতরাং এটা একটা ভুল হয়েছে মনে হয়। যাই হোক, আমি মুর্তজা ভাই আপনার কাছে প্রশ্ন করতে চাই যে বিবিসি বাংলার সাক্ষাৎকারে আমাদের প্রধান উপদেষ্টা বললেন যে ভারতের সঙ্গে সম্পর্ক আমাদের খুব ভালো, কিন্তু ভারত থেকে বারবার সরাসরি বলা হচ্ছে নির্বাচিত সরকার না এলে সম্পর্কটা স্বাভাবিক হবে না। ভারত বাংলাদেশের বারবার নিরাপত্তা পরিস্থিতি, সংখ্যালঘু নিপীড়ন, অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে। শেখ হাসিনার বা আওয়ামী লীগের পাশেই কি থাকছে ভারত? মানে আপনার বিশ্লেষণটা আসলে কি? এখানে আমি ভারতকে আমি যেভাবে দেখতে চাইতাম বা ভারতের খোঁজ খবর রাখি, আমি আমাদের কথা যেটা জায়েদ ভাই বললেন, আমাদের কলকাতার মমতা, সাউথে কি হয়, আমি মোটামুটি ভাবে একটা খোঁজ খবর রাখার চেষ্টা করি এবং ভারতের আমলাতন্ত্র, ভারতের পলিটিশিয়ান, এদেরকে জানার এবং বোঝার চেষ্টা করি। আমি এদেরকে নিয়ে মোটামুটি একটা উচ্চ ধারণা পোষণ করতাম। ভারতের গোয়েন্দা সংস্থার প্রতি আমার এক ধরনের উচ্চ ধারণা ছিল। কিন্তু এই বাংলাদেশের এবারের গণ অভ্যুত্থানের পরে ভারতের যে অবস্থান আমি দেখলাম, তো ভারত কেমন যেন সবকিছুতে একেবারে তালগোল পাকিয়ে ফেললো। ভারত যেন কোথাও কোনো কুলকিনারা পাচ্ছে না। ভারত একটা জাহাজে ছিল, হঠাৎ করে যে একটা ঝড় আসলো এবং সেই ঝড়ে জাহাজটা ডুবে গেল, ভারত সেই ঝড়ের কোনো পূর্বাভাস আগে থেকে পেল না। এরকম একটা অবস্থায় ভারত কেমন যেন এমন একটা মানে ইম্যাচিউর আচরণ করছে, অপরিপক্ক আচরণ। এটা কি হইতে পারে? আপনি আরো বেশি জানবেন, এটা কি হইতে পারে যে প্রফেসর ইউনূসকে একরকম সমর্থনই করে গেছে ভারত আসলে? মানে প্রফেসর ইউনূসের সরকারকে, যেমন শেখ হাসিনাকে বন্দী করে রাখছে ভারতে, আসতে দিতেছে না তো, নড়তেও দেয় না, আসতেও দেয় না, ছবিও তুলতে দেয় না। না, শেখ হাসিনা আসতে চাইলে আসতে দিবে, শেখ হাসিনা আসতে চায় না, শেখ হাসিনার আসার সেই সাহস নাই ভাই। শেখ হাসিনা জাতিসংঘের হিসাব অনুযায়ী কমপক্ষে 1400 মানুষকে হত্যা করে পালিয়েছে। তো এই 1400 মানুষকে হত্যা করে পালিয়েছে। শেখ হাসিনা আবার তখনই আসবে যখন এসে শেখ হাসিনা আবার 14,000 মানুষ হত্যা করার মতো শক্তি নিয়ে আসতে পারবে। তো সেই শক্তির আপাতত কোনো সম্ভাবনা নাই, সেই কারণে আসবে না। তো আপনার যে কথা যে ভারত শেখ হাসিনার পক্ষে, ভারতের এই রাজনীতির জায়গাটা আমি বুঝতে পারছি না। আপনি খেয়াল করে দেখবেন যে এখন পর্যন্ত ভারতের যে সংবাদ, ভারতের যে তথ্য, সেই তথ্যে 5 তারিখে যে শেখ হাসিনার পতন হচ্ছে, 4 তারিখে যে মোটামুটি ভাবে নিশ্চিত হয়ে গেছে, আমি আর আপনি যতটুকু জানি ভারত ঠিক ততটুকুই জানে, ভারতের চেয়ে বেশি কিছু জানে না। ভারতের থেকে বেশি কিছু জানে না তার প্রমাণ হচ্ছে যে পুরো ঘটনায় সে আকস্মিকভাবে বলে না যে হতবিহম্বল হয়ে যাওয়া, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাওয়া, ভারত সেই কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। এখন ভারত এতদিন পর্যন্ত বলতো যে বাংলাদেশের নির্বাচন অভ্যন্তরীণ বিষয়,
পররাষ্ট্র সচিবকে পাঠিয়ে দিত, এরশাদকে নিয়ে যায়, এরশাদকে বোঝাও সে যেন নির্বাচনে আসে। ডিজিএফআই এরশাদকে হাসপাতালে ভর্তি করবে, সেই নেতৃত্বের সঙ্গেও ভারতের একটা অবস্থান থাকতো। আর এখন ভারত প্রতিদিন বলে যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন লাগবে, নির্বাচিত সরকারের সঙ্গেই সম্পর্ক তৈরি হবে। এটার মানেটা হচ্ছে যে শেখ হাসিনার পতন এবং সেই পতনের পরে ডক্টর ইউনূসের ক্ষমতা নেয়া, বা এইখানে যে একটা বিপ্লব হয়েছে, এখানে যে একটা গণ অভ্যুত্থান হয়েছে, এইটা ভারত কোনো অবস্থাতেই মানতে পারে না। মুর্তজা ভাই, আমি আসলে এই প্রশ্নের লেসটা একটু ডক্টর রহমানের কাছেও জানতে চাই, জাহিদুর রহমানের কাছেও জানতে চাই যে ইনক্লুসিভ ইলেকশন হলে অসুবিধা কি? মানে আওয়ামী লীগ মানে এখন আরেকটা দেশ যখন আরেকটা দেশের নিয়ে কথা বলে ইনক্লুসিভ ইলেকশন ছাড়া বলবে কি? দেখেন ইলেকশন তো ইনক্লুসিভই হতে হবে। আমিও চাই ইলেকশনটা ইনক্লুসিভই হবে, সব দল অংশ নিবে। এখন বিষয়টা হচ্ছে তাহলে আমি বলতেছি যে আওয়ামী লীগ অংশ নিবে, আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না সেটা পরের আলোচনা। আমারও একই রকমের প্রশ্ন, শেখ হাসিনা সহ যে হত্যাকাণ্ড ঘটায় যে পালাইছে, এই তাদের তো বিচার হইতে হবে, তাদের বিচার হবে, আর বিচারের প্রক্রিয়া চলবে, নির্বাচন হবে, তো নির্বাচন হবে। সেই নির্বাচনে আওয়ামী লীগের যদি ধরেন শেখ হাসিনার যদি শাস্তি হয়ে যায়, তো এখন শেখ হাসিনার শাস্তি হয়ে গেলে আওয়ামী লীগ অংশ নেবে। এখন সরকারের তো ওই দায় পড়বে নাই যে বিশেষ বিবেচনায় শেখ হাসিনাকে বলবে ঠিক আছে তোমার শাস্তি হয়েছে, তবুও তুমি নির্বাচন করো। শেখ হাসিনার বিচার হবে, আরো 10 জনের বিচার হবে, শাস্তি হলে শাস্তি হবে, শাস্তি না হলে বের হয়ে আসবে। আর আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নেয়, তাহলে আওয়ামী লীগের তখনকার যে নেতৃত্ব, সেই নেতৃত্ব বলবে যে আমি এখন আমার নেতা আমি এখন নির্বাচনে অংশ নিতে চাই। তখন যদি তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া না হয়, তখন যদি বলা হয় না তুমি অংশ নিতে পারবে না, তখন হয়তো আমি সরকারের থেকেও সরকারের বিরুদ্ধে কথা বলবো। কিন্তু সেরকম পরিস্থিতিতে এখানে নাই। সুতরাং নির্বাচন তো সব দলের অংশগ্রহণই হতে হবে, এটা তো সবারই কথা। কিন্তু ভারতের কথাটাকে আলাদা করে বলছি কেন? বলছি এই কারণে যে ভারত শেখ হাসিনার পতন হয়েছে, তার যে কমফোর্ট জোন সেইটা সে মানতে পারছে না। শেখ হাসিনার কমফোর্ট জোন চলে গেছে, সেটা অতীত, সেটা আর কখনো ফিরে আসবে না। কিন্তু এখন যারা আছে, ভবিষ্যতে যারা আসবে বা এখন যারা আছে, তাদের সঙ্গেও যে তার একটা কমফোর্ট জোন তৈরি হতে পারে, ভারত এই চেষ্টাই করছে না। এইটা আমাকে বিস্মিত করছে। ওকে, আমি ভারত প্রসঙ্গে নিশ্চয়ই ডক্টর জাহিদ কিছু বলবেন, আমি প্রশ্নটি করে রাখি, প্রসঙ্গটি এনে রাখি। সেটা হচ্ছে যে সেনাপ্রধানের বক্তব্য, সেনাপ্রধানের বক্তব্য নিয়ে খুব একটি আলোচনা আসে। অনেকে সেনাপ্রধান এবং সরকার প্রধানের মধ্যে এক ধরনের কি বলে ক্ষমতার দ্বন্দ্ব দেখতে পাচ্ছেন। কেউ কেউ বলছেন যে ওয়াকার আর ইউনূস একসাথে থাকা দরকার নাই, তাইলে যে সুইং হবে সেই সুইং আমরা সামলাতে পারবো না। ডক্টর জাহিদুর রহমান। আসবো ভারতের ব্যাপারে একটু বলি। আপনি যে বলছিলেন যে অন্তর্ভুক্তিমূলক বলার সমস্যা কি আছে, মানে কিছুটা সমস্যা তো আছে। আবার যেহেতু ইন্টারন্যাশনাল পলিটিক্স এবং জিওপলিটিক্স এর একজন মোটামুটি মনোযোগী ছাত্র আমি, তাই আবার অবাকও হই না। আসলে একটা দেশের তেমন কোনো পলিসি নাই। আমাদের একটু খটকা লাগে বা খারাপ লাগে, আমরা মানুষ তো দিনের শেষে। মানে বাংলাদেশ সম্পর্কে শেখ হাসিনার কালে যখন ভারতকে জিজ্ঞেস করা হতো, ভারত গণতান্ত্রিক বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এগুলো কোনোদিনও বলে নাই। ভারত স্থিতিশীল শান্তিপূর্ণ উন্নয়ন করছে, এরকম তারা নিজেদেরকে কারেক্ট করছে, তারা কারেক্ট করছে একদম। মানে আসলে এটাই ঘটে। আমি ওই প্রায় বলতাম যখন আসলেই কিন্তু গত 15 বছরে বারবার বিএনপি জামায়াত ইলেকশনে অংশ নিতে পারবে কিনা এই প্রসঙ্গটা ধরে বা ইঙ্গিতে করে ভারতকে যখন এই প্রশ্ন করা হইতো, ভারত বলতে এটা তাদের নিজেদের ব্যাপার। এখন আসে হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক প্রশ্ন। এখন তারা ভালো হয়েছে এটা আমরা বলতে পারি না। তারা চাইতো যে তার বারবার বলতো স্থিতিশীল, মানে শেখ হাসিনার মতো একটা বিভৎস ডিক্টেটরও যদি বাংলাদেশকে অ্যাপারেন্টলি স্থিতিশীল, মানে ভারতের কাছে স্থিতিশীল মানে হচ্ছে ভারতের স্লেভ করে রাখা যাবে, সেটাই তারা পছন্দ করেছে। এটা এই কারণে একটু খটকার ব্যাপার আছে আর কি। সো আবার